আসসালামু আলাইকুম, চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক। স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি। সুন্দর নির্বাচনের মাধ্যমে বর্তমান পরিস্থিতি উত্তরণে সবাইকে ধৈর্য ধারণে সেনাপ্রধানের আহ্বান। দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় নেওয়াই লক্ষ্য মন্তব্য। নয়াদিল্লি রেল স্টেশনে যাত্রীদের ভিড় ও ধাক্কাধাক্কির মধ্যে পড়ে 10 নারী 3 শিশুসহ কমপক্ষে 15 জন নিহত, আরও অনেকে আহত। এবং উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব প্রতুল মুখোপাধ্যায় আর নেই। উজ্জ্বল নক্ষত্রের বিদায়ে সাংস্কৃতিক অঙ্গনের শোক। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার রয়েছে বিস্তারিত প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গত 6 মাসে অন্তর্বর্তী সরকারের প্রথম ইনিংস শেষ হয়েছে। রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। তিনি আরও বলেন, সংস্কারে কেউ একমত হতেও পারে, আবার নাও হতে পারে, তবে সরকারের দায়িত্ব হলো জাতির সামনে তার প্রতিফলন তুলে ধরা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে 26টি রাজনৈতিক দল ও জোটের প্রায় 100 জন নেতা অংশ নেন। বিকেল 3টায় শুরু হওয়া এই বৈঠক শেষ হয় সন্ধ্যা 7টার কিছু পরে। বৈঠকের শুরুতেই বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা। দ্বিতীয় পর্বে শুরু করছি, তো প্রচন্ড সুযোগ এই জন্যই যে আমরা এমন পর্যায়ে আছি, এখন আমাদের মধ্যে ঐকমত্য সৃষ্টি হলে আমরা সেগুলো কাজে লাগাতে পারি, এবং এবার কাজে লাগালে সেটা বংশ প্রজন্ম পরম্পরা সেটা চলতে থাকে এবং একটা সুন্দর দেশ আমরা পাবো। এই ভাবনা থেকেই আমরা এগুলো গ্রহণ করব। এরপর রাজনৈতিক দলের নেতাদের কথা শোনেন তিনি। সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, সব মতামতই গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে জরুরি হলো ঐক্য। প্রস্তাবটা করেছেন তার সঙ্গে একমত, এই জিনিসটা বের করতে চাই। এই প্রস্তাব আমরা একমত, এটার ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠা হলো। প্রস্তাব আমরা একমত, 2 নম্বর প্রস্তাব আমরা একমত, 4 নম্বর প্রস্তাব আমরা একমত, 3 নম্বর প্রস্তাবে আমাদের একটু অ্যামেন্ডমেন্ট করতে হবে, এটা করে দিলে আমরা একমত। এই জিনিসটা বের করা, আর কিচ্ছু না, যাতে করে একটা সনদ তৈরি হয়। আলটিমেট গোল হচ্ছে একটা সনদ তৈরি হবে, জুলাই সনদ, জুলাই চার্টার। আপনারা কোন দল কোনটা ইয়েস বলছেন আমরা রাজি, কোন দল নো বলছেন আমরা রাজি না, কোন দল বলছে আমরা সংস্কার রাজি, আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো। দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে, কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নাই। এটা কোনো গোপন জিনিস না, এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য। আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই, লিখে দেন, আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো। আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো, জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা। এর ভিত্তিতে আমরা কী কাজ করবো সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায়, আপনাদের বক্তব্যগুলো কি আছে। সভা শেষে বৈঠক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের কো-চেয়ারম্যান। আজকের লক্ষ্যটা ছিল যে জাতীয় ঐকমত্য কমিশনের প্রক্রিয়াটা কি হবে সে বিষয়ে আলাপ আলোচনা করা। মূলত এক অর্থে এটাকে আমরা আনুষ্ঠানিক উদ্বোধন হিসেবে বিবেচনা করেছি। বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের এটি প্রস্তুতিমূলক সভা। রাজনীতিবিদরা যেহেতু জনগণের প্রতিনিধিত্ব করেন, সেজন্য আগামীর বাংলাদেশ আসলে কিভাবে চলবে এটা নির্ধারণ করার দায়িত্ব রাজনীতিবিদদেরই। এ কারণে এ ধরনের আলোচনা, এমনটি বলছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি এও আহ্বান জানিয়েছেন, আগামীর বাংলাদেশ যেন ভালোভাবে চলে, এজন্য সবাইকেই আসলে ঐক্যবদ্ধভাবেই কাজ করতে হবে। ঢাকার ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণ থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের কাছে তাদের অভিমত জানিয়েছে। বিএনপি বলেছে, ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন চায় তারা, আর জামায়াত ইসলামী চাচ্ছে ঠিকঠাক সংস্কার হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। বৈঠকে রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রস্তাবনা দিয়েছে। আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত
জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। যদি জোর করে কায়দা করে আওয়ামী লীগকে নির্বাচনের মাধ্যমে আবার এই প্রজন্মের উপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেই দায় শেষ পর্যন্ত যারা সিনিয়র আছেন বুঝে শুনে জেনে আওয়ামী লীগকে তাদের উপরে চাপিয়ে দিলেন, তাদের উপরে থাকবে। আলোচনা হয়েছে, আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি এবং সকল পজিটিভ সিদ্ধান্তে জামাতে ইসলামী সমর্থন জানাবে, আমরা এটা ঘোষণা করছি। এবং আমরা এটা বলেছি যে এই সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামীর বাংলাদেশ আমরা কেমন দেখতে চাই? অবশ্যই 2024-এর আগস্ট বিপ্লবের পূর্ববর্তী বাংলাদেশের আমরা পুনরাবৃত্তি চাই না। যে এই সময়ে জাতীয় কর্তব্য হচ্ছে আমাদের এই সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে গিয়ে আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, রাষ্ট্রের পুনর্গঠনের কাজ সম্পন্ন করা। প্রায় বেশিরভাগ রাজনৈতিক দলই ইনক্লুডিং আমরা সহ এই বক্তব্যটি বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সকলেই একমত। তো আমাদের যদি আওয়ামী লীগ নিষিদ্ধে ঐক্যমত থাকে, আমরা চেয়েছিলাম যে আজকের এই মিটিং থেকেই আওয়ামী লীগের বিষয়ে একটা সিদ্ধান্ত হোক। এখন আমরা আহ্বান জানিয়েছি যেন সরকার উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোনো প্রক্রিয়ায় যেন রাজনৈতিকভাবে কোনোভাবেই যেন আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে। রাজনৈতিক অঙ্গন থেকে রাজনৈতিক দলের যারা অগ্রজবৃন্দ রয়েছেন তাদের সবচেয়ে বড় দায়বদ্ধতা হচ্ছে ঐক্যবদ্ধভাবে যে আওয়ামী লীগ বাংলাদেশে 5 আগস্ট অপ্রাসঙ্গিক হয়েছে, যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এই নামগুলোকে ব্যবহার করে এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং গণহত্যা হয়েছে, তাদের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্রতিক্রিয়া সেটি দেখাতে হবে, এই নিষিদ্ধের প্রক্রিয়ায় যেতে হবে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সুন্দর নির্বাচনের মাধ্যমে বর্তমান পরিস্থিতির উত্তরণ ঘটানো হবে, সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। 4 দিনের ক্রাউন সিমেন্ট ভাষা দিবস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশ ও জাতিকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য। টুর্নামেন্টে লেফটেন্যান্ট কর্নেল তৌফিক আহমেদ ওভারঅল চ্যাম্পিয়ন হন। এছাড়া ভেটারান ক্যাটাগরিতে AKM আব্দুর রাজ্জাক, সিনিয়র ক্যাটাগরিতে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ রফিকুল ইসলাম, লেডিস ক্যাটাগরিতে মিসেস নীলা আজিজ এবং জুনিয়র ক্যাটাগরিতে জয়ী হয়েছেন মাস্টার খান ফারহান আহমেদ। সে সময় মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমদ আলী ও অন্যরা ছিলেন। একটা বিশেষ পরিস্থিতিতে আমরা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ সেই কাজটা আমরা জারি রাখব এবং একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবো। সেই পর্যন্ত একটু ধৈর্য ধারণ করতে হবে। আমি আপনাদের সবাইকে বলবো যে একটু ধৈর্য ধারণ করেন এবং আমাদের সমর্থন করেন আমাদের কাজে, যেন আমরা এই কাজটা সুচারুভাবে করতে পারি এবং দেশ এবং জাতিকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া, সেটাই আমাদের উদ্দেশ্য। এবং যতদূর সম্ভব লোকজনকে কম কষ্ট দিয়ে, কম বল প্রয়োগের মাধ্যমে এটা করা যায় ততই উত্তম। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। নয়াদিল্লি রেল স্টেশনে যাত্রীদের ভিড়ে ধাক্কাধাক্কির মধ্যে পড়ে 10 নারী ও 3 শিশুসহ অন্তত 15 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে। শনিবার রাত 11টার দিকে ধাক্কাধাক্কির মধ্যে পড়ে প্রথমে 4 নারী অজ্ঞান হয়ে যান। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পর আরও হতাহতের খবর প্রকাশ্যে আসে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনের 13 এবং 14 নম্বর প্ল্যাটফর্মে কুম্ভ মেলার পুণ্যার্থীদের ভিড় ছিল। ওই 2 প্ল্যাটফর্মে ট্রেন আসতে দেরি হচ্ছিল বলেও যাত্রীদের অভিযোগ। কেউ কেউ দাবি করেন 2টি ট্রেন বাতিল হয়েছে, ফলে ভিড়ের মধ্যে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেন তিনি।
উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন। শনিবার সকালে কলকাতার একটি হাসপাতালে মারা যান ৮৩ বছর বয়সী এই সঙ্গীত ব্যক্তিত্ব। অসংখ্য জনপ্রিয় কালজয়ী গানের স্রষ্টা বরিশালে জন্ম নেওয়া প্রতুল মুখোপাধ্যায়কে নিয়ে সুলতানা হিমুর রিপোর্ট। আমি বাংলার গান গাই, আমি আমার, আমি কে চিরদিন। এমন বহু কালজয়ী গানের স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায় নিয়ম মেনে গান শেখেননি, তবে কম বয়স থেকেই গানের জগতে ছিল পদচারণা। তার অনবদ্য গানের মধ্যে রয়েছে ফেব্রুয়ারি ২১ তারিখ, আমি বাংলায় গান গাই, ডিঙা ভাষাও সাগরে, তোমার কি তুলনা হয়, সেই মেয়েটি। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। প্রতুল মুখোপাধ্যায় নিজের আবেগকে সুর আর কথার জালে বেঁধে ফেলতে পারতেন। তার জীবনের প্রথম অ্যালবাম প্রকাশ হয় ১৯৮৮ সালে। একক অ্যালবাম যেতে হবে প্রকাশ করা হয় ১৯৯৪ সালে। ২০২২ সালে প্রকাশ পায় তার শেষ অ্যালবাম ভোর। গোসাই বাগানের ভূত ছবিতে প্লেব্যাকও করেছিলেন তিনি, পেয়েছেন বহু সম্মাননা। ১৯৪২ সালের ২৫শে জুন অবিভক্ত বাংলার বরিশালে প্রতুল মুখোপাধ্যায়ের জন্ম। ৪৭-এ দেশভাগের পর সপরিবারে চলে যান ভারতের পশ্চিমবঙ্গে। তবে জন্মভূমির সাথে ছিল তার আত্মিক বন্ধন। চ্যানেল আইয়ের সঙ্গেও তার ছিল চমৎকার সম্পর্ক। নতুন কিছু যে করতে চাওয়া, যেটা এখনকার যে ফ্রেমওয়ার্ক তার বাইরে যাওয়া, সেটাকে বলা হয় এরার। এরার এরার কথাটা এসছে রেয়ার ল্যাটিন থেকে। সেটা হচ্ছে টু গো অ্যাস্ট্রে, যেটা আছে যে কাঠামো তার বাইরে যাওয়া। নাকে রক্তক্ষরণ ও হার্ট অ্যাটাক সহ নানা জটিলতায় জানুয়ারি থেকে কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রতুল মুখোপাধ্যায়। গানের জগতে অনবদ্য সৃষ্টির মাধ্যমে সঙ্গীত প্রেমীদের মনে বেঁচে থাকবেন গুণী এই ব্যক্তিত্ব। সুলতানা হিমু, চ্যানেল আই। এবার রয়েছে ভাষার মাস ফেব্রুয়ারি। ধর্মীয় কারণে বাংলাদেশে কয়েকশো বছর ধরে আরবি ভাষার প্রভাব রয়েছে। বিপুল সংখ্যক মানুষ আরবি পড়তে পারেন। রয়েছে সরকারি বেসরকারি উদ্যোগে আরবি শেখানোর ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, পড়ার চর্চা থাকলেও যোগাযোগের ভাষা হিসেবে আরবিকে বিবেচনায় নেওয়া হচ্ছে না। ফলে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ হারাচ্ছে বাংলাদেশ। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। বাংলাদেশের অধিকাংশ মানুষ জীবনের শুরুতেই আরবি ভাষার সঙ্গে পরিচিত হয়ে ওঠেন। অনানুষ্ঠানিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত আরবি শিখছেন লাখ লাখ শিক্ষার্থী। আরবি শিক্ষায় ব্যাপক বিনিয়োগ থাকলেও ভুল পদ্ধতির কারণে ভাষা হিসেবে এর সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। ৫ দশকের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে পর্যবেক্ষণ এই ইসলামী চিন্তাবিদের। কথাবার্তা বলে আর একজনকে বক্তব্যটাকে বোঝাবার জন্য যে ভাষাটা, এই কথ্য ভাষাটা, সেইটা আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাতে পারি নাই। তাহলে পানি আনো বা অন্য কোনো খাবার আনো, তা সে ভাষাটা না বোঝবার কারণে সে করে কি, সেখানে উপস্থিত করে হয়তো একটা দাও হাজির করে। সরকার এই বিষয়টার দিকে যথাযথ মনোযোগ দেন নাই। প্রত্যেকটা বড় বড় শহরে এক একটা ইনস্টিটিউশন করতে হবে। প্রথম আমরা ঢাকায় করে দেখাতে পারি। পরিসংখ্যান দেখাচ্ছে বাংলাদেশের শ্রমবাজারের প্রায় ৮০% এমন দেশে যাচ্ছেন যাদের যোগাযোগের ভাষা আরবি। ভাষাগত দক্ষতা না থাকায় তাদের বড় অংশকেই নানা ধরনের সংকটে পড়তে হচ্ছে। আরবি ভাষা শিক্ষা তাদেরকে দিয়ে যদি যে আরব দেশগুলিতে ঢুকে, তখন কিন্তু তারা চাকরি হারাবে না। তারা কিন্তু ইন্টারভিউ দিতে গেলে তারা ভালো কিছু করবে এবং ভালো দক্ষতা অর্জন করতে পারবে, রেমিটেন্স বাড়বে। কিন্তু এই যে যারা এখানে এসে চাকরি হারাচ্ছে, এর প্রধান কারণ হলো ভাষা এবং তাদের কোনো টেকনিক্যাল কাজ না জানা। মাতৃভাষার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অন্য ভাষা ব্যবহারে নাগরিকদের দক্ষ করে তোলার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেওয়ার। ফিরে এলাম বিরতির পর।
রামপুরে প্রবাসীর দেওয়া কারখানায় উৎপাদিত বৈশ্বিক ব্র্যান্ডের জুতা রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য ও ইউরোপ আমেরিকার বাজারে। উৎপাদিত জুতার শতভাগ রপ্তানি হওয়ায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয়ে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি। সেই সাথে স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় পাল্টে যাচ্ছে এলাকার জীবনযাত্রার মান। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সভাপতি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শনিবার বাদাসোর রাজধানীতে স্মরণসভা ও দোয়া মাহফিল হয়েছে। গাউসুল আজম মসজিদে তার কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আরও আলোচনা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রৌফ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী, ডক্টর মোহাম্মদ শাহজাহান সাজু, কায়ুম রেজা চৌধুরী এবং অ্যাডভোকেট হুমায়ুন কবির। ওনার অনুশাসনকে আমরা আমাদের জীবনের প্রতিপালনের মাধ্যমে এই বাংলাদেশকে ইনশাল্লাহ আমরা দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসাবে আমরা ঘোষণা করার জন্য, ওনার অনুশাসনকে প্রতিপালন করার জন্য আমরা জীবনের প্রতিটা মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করব। কুড়িগ্রামের প্রত্যন্ত পল্লীতে বাংলা ভাষা ও সাহিত্যের প্রয়াত কবি সাহিত্যিকদের দুর্লভ ছবি ও জীবন বৃত্তান্ত সহ প্রাচীন পত্র পত্রিকা নিয়ে গড়ে উঠেছে বঙ্গভাষা লেখক জাদুঘর ও পাঠাগার। ব্যক্তি উদ্যোগে এই জাদুঘর ও পাঠাগার গড়ে তুলেছেন স্কুল শিক্ষক তৌহিদুল ইসলাম। তার উদ্যোগ সাহিত্য অনুরাগী শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। কুড়িগ্রাম জেলা শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে ফুলবাড়ী উপজেলার উত্তর বড়ভিটা গ্রাম। এ গ্রামের স্কুল শিক্ষক, লেখক ও গীতিকার তৌহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বাংলা ভাষাভাষী প্রত্যক্ষ কবি সাহিত্যিকদের ছবি, জীবন বৃত্তান্ত সহ বিভিন্ন পাণ্ডুলিপি ও দুর্লভ পত্রপত্রিকা সংগ্রহ করছেন। সংগ্রহশালার পরিধি বড় হয়ে উঠলে নিজ উদ্যোগে গড়ে তোলেন বঙ্গভাষা লেখক জাদুঘর ও পাঠাগার। প্রতিদিন জাদুঘরে পরিদর্শনে আসেন বিভিন্ন এলাকার শিক্ষার্থী, অভিভাবক ও সাহিত্যপ্রেমীরা। এসে বই নিয়ে যাই, অনেক ভালো লাগে। এখানে প্রাচীন ছবি ও বইপত্র দেখে আমার অনেক ভালো লাগে। এখানে এসে আমরা অনেক বইপত্র পড়তে পারি। আমরা এখানে আসলে বাংলা সাহিত্যের অনেক কিছু জানতে পারি, সাহিত্যের প্রাচীন যে ঐতিহ্য ছিল সেটা জানতে পারি। যে শিক্ষার্থীরা এখানে আসলে লেখক এবং সাহিত্যিকদের সম্পর্কে একটা সম্যক জ্ঞান পাবে। জাদুঘর ও পাঠাগারের প্রতিষ্ঠাতা জানালেন, বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস, ঐতিহ্য আগামী প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ। যে আমার অতীতকে ধরে রাখা, অতীতের সঙ্গে আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মকে পরিচয় করিয়ে দেয়া, সেই দৃষ্টিকোণ থেকেই আমার মনে ভাবনা আসে যে একটা বাংলা ভাষা, সাহিত্য এগুলো নিয়ে একটা জাদুঘর করা যায় কিনা। তো আমি শিক্ষকতা পেশার মাঝখানে বিভিন্ন তথ্যপত্র থেকে দৈনিক পত্রপত্রিকা, পুরাতন সাহিত্য পত্রিকা এগুলো সংগ্রহ করার চেষ্টা করতে থাকি। এক সময় বেশ কিছু সংগ্রহ হয়ে যাওয়ার পরে আমি ঘরটা করে নাম দেই বঙ্গভাষা লেখক জাদুঘর। বঙ্গভাষার লেখক জাদুঘরের গ্যালারিতে রয়েছে বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রমোদ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, জীবনানন্দ দাশ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, শহীদুল্লাহ কায়সার, আনোয়ার পাশা, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল সহ 200-রও বেশি প্রয়াত বরেণ্য ব্যক্তির ছবি, জীবন বৃত্তান্ত ও পাণ্ডুলিপি। আল মুকসিদ, চ্যানেল আই। এবার রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন জাতের কুল বরই চাষ করে লাভবান হয়েছেন চাষিরা। উপজেলার কয়েকটি ইউনিয়নে উচ্চ ফলনশীল কুলের ব্যাপক ফলন হয়েছে। বাজারে দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা। এবার প্রকৃতি সংবাদ। চাঁপাইনবাবগঞ্জে মাত্রাতিরিক্ত আর্সেনিক প্রবণ এলাকায় নিরাপদ পানি সরবরাহ বন্ধের পথে। এলাকাবাসী বলছেন,
মহানন্দা নদীতে রাবার ড্যামের কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে তীব্র পানি সংকটের পাশাপাশি জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক। স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি। সুন্দর নির্বাচনের মাধ্যমে বর্তমান পরিস্থিতি উত্তরণে সবাইকে ধৈর্য ধারণের সেনাপ্রধানের আহ্বান। দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় নেওয়াই লক্ষ্য মন্তব্য। নয়াদিল্লি রেল স্টেশনে যাত্রীদের ভিড় ও ধাক্কাধাক্কির মধ্যে পড়ে 10 নারী 3 শিশুসহ কমপক্ষে 15 জন নিহত, আরও অনেকে আহত। এবং উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব প্রতুল মুখোপাধ্যায় আর নেই। উজ্জ্বল নক্ষত্রের বিদায় সাংস্কৃতিক অঙ্গনে শোক। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।